মুনিরার কথাটি শুনে সায়নের বুকে তীরের মতো আঘাত করলো। আসলেই তো, কালই সীমা আক্তার বলেছিলেন মুনিরার মা বাবা আছে, আর আজই এমন একটা অঘটন ঘটে গেল। মহিলাটির কথা মুনিরাকে বড্ড আঘাত করেছে। আফজাল খান বললেন, তোমরা দেখো মেয়েটাকে। আমি নিজের রুমে গেলাম, মনটা ভালো নেই। আফজাল খান এগিয়ে যেতে আফরানের দিকে তাকিয়ে সায়নী বলল, তোমরা আজই চলে এলে কেন? না মানে সোনোয়ারা আন্টির পাশে মুনিরা থাকাটা দরকার ছিল। আফরান কিছু বলার আগে সায়নের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুনিরা বলল, সেটাও আমার কপালে সইল না আপু। এই সময় আমি আমার মায়ের পাশেও থাকতে পারলাম না। সকলে কথা শোনাচ্ছিল আমাকে। আমার জন্যই নাকি আব্বা চিন্তা করতে করতে ওপারে চলে গিয়েছেন। এসব শুনে আম্মা আমাকে রাখলেন না তার সাথে। মায়ের দুঃখের সময় আমি তার পাশে নেই। ইচ্ছে অবাগী আর কেউ আছে দুনিয়াতে? আবারও কান্না ভেঙে পড়ল মনিরা। মনিরা কেমন অবস্থায় কেন যেন আর দেখতে ভালো লাগছে না আফরানের। নিজের রুমের দিকে হনহনিয়ে এগিয়ে গেল সে। এদিকে মনিরাকে নিয়ে সায়নী তার রুমে আসলো। বিছানার উপর বসে তার দুহাত দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলল, এভাবে কান্নাকাটি না করে আঙ্কেলের জন্য দোয়া কর। ভালো মানুষ ছিলেন তিনি। কবরে শান্তি পাওয়ার মতো দোয়া কর। শান্ত গলায় মনিরা জবাব দিল, আপু, কবরে শান্তি পাবেন। আমার জন্য তো দুনিয়াতে শান্তির মুখ দেখলো না। আজ আমার জন্যই মনিরার এই অবস্থা। সেদিন যদি ওকে বিয়েটা না করতাম তাহলে ওর এত কথা শুনতে হতো না। মনিরার কি আসলে এসব প্রাপ্য? নিজের মনে এসব বলে পায়চারি করে চলেছে আফরান। সায়নী এসে তাকে এমন অস্থির দেখে বলল, ঠিক আছে তুমি? না নেই, আমি যত নষ্টের মূল। আমার জন্য মনিরার জীবনটা এলোমেলো হয়ে গেল। বেচারি কি সবাই এত কথা শোনায়? সে বলতেও পারে না তার স্বামীর ভালোবাসা পেয়েছে সে। তুমিই বলো সায়নী, ওর এই পরিণতির জন্য আমি দায়ী, তাই না? এমন একটা মুহূর্তে মায়ের পাশেও থাকতে পারলো না মেয়েটা। আজ অনেকদিন পর আফরানের চোখে পানি দেখলো সায়নী। এটা কি শুধু অনুশোচনার জন্য নাকি মনিরার কষ্টের জন্য? আফরানের পাশে এসে তার কাঁধে হাত রেখে সায়নী বলল, এখন এসবের সময় নেই আফরান। মনিরার পাশে থাকার সময় এখন। আমরা নিজেরাই যদি ভেঙে পড়ি মেয়েটাকে শক্ত হতে পারবে কি? সায়নীকে জড়িয়ে ধরে আফরান বলল, আমি আজ মনিরার সাথে থাকবো। তোমার নিজের শরীর ঠিক নেই সায়নী, এই সময় ওকে আমি একা ছাড়তে পারি না আফরান। তোমার ওপর কম দখল যায়নি। হাসিকে বলেছি খাবার তৈরি করতে, সবাই কিছু খেয়ে নিও। তুমি খেয়েছ? সত্যি? হ্যাঁ। দেখো সায়নী, এ সময় তোমার নিজের থেকেই নিজের খেয়াল রাখতে হবে। রাখছি। সায়নীর পেটে হাত দিয়ে আফরান বলল, যত যাই হয়ে যাক, সে আসতে চলেছে, তার যেন অযত্ন না হয়। আর তার মায়েরও। কারো চাপ কান্নার ঘুমটা ভেঙে গেল সায়নের। মাত্রই চোখটা লেগে এসেছিল তার। উঠে বসে পড়ল সায়নী। বারান্দা থেকে ভেসে আসছে শব্দটি। ধীর পায়ে এগিয়ে গেল সায়নী সেদিকে। শাড়ির আঁচল মুখের উপর চেপে রেখে কেঁদে চলেছে মনিরা। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে সায়নী বলল, চাপা কান্না নয়, প্রাণ খুলে কাঁদতে যদি হয় হালকা লাগবে। এতক্ষণে মনিরার বকবকানির জন্য সায়নী ঘুমোতে পারেনি। যে তার চোখটা লেগে এসেছে, মনিরা নিজেকে একা একা লাগছিল। কিন্তু সায়নীর ঘুম ভাঙার ইচ্ছে তার মোটেও নেই। তাই বারান্দায় এসে কান্না লুকোনোর বৃথা চেষ্টা করছিল সে। সায়নীর কাছে এগিয়ে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকলো মনিরা। এবারে সায়নী তাকে আটকালো না। কাঁদতে যদি মেয়েটার মন হালকা হয় তাহলে কাঁদুক না সে। সকাল 10টা হয়ে গেল। সকলে জেগে থাকলেও কাল রাত থেকে মুখে কেউ কিছু নেয়নি। ড্রয়িং রুমে আফরান বসে আছে তার বাবার সাথে। সায়নী একটা ট্রে হাতে নিয়ে টেবিলে রেখে বলল, এবার অন্তত খাও কিছু তোমরা। দুজনেই জবাব দিল, ইচ্ছে নেই। ও তাই? না খেলে সব ঠিক হয়ে যাবে কি? এবার দুজনে চুপ হয়ে আছে। তাদের এমন নীরবতা দেখে সায়নী বলল, ঠিক আছে, খেতে হবে না কাউকে কিছু, আমিও খাবো না। ব্রজোড়া কুচকে আফরান বলল, তার মানে তুমিও খাওনি এখনো? তুমি এসব করবে না বললাম, খেয়ে নাও। আমি এসবই করবো। মৃদু হেসে আফজাল খান ট্রের উপর থেকে এক বাটি নুডলস নিয়ে বললেন, এ মেয়ে বড্ড জেদি আফরান, খেয়ে নে, না হলে নিজেও খাবে না। সায়নের দিকে তাকিয়ে আফরান বলল, এদিকে আসো, খেয়ে নাও। তুমি খাবে বলো আগে। খাবো। সায়নীর পাশে বসতে আফরান তার দিকে এক বাটি এগিয়ে দিয়ে বলল, নাও খাও। মনিরা খেয়েছে কিছু? না, রুমে রেখে এসেছি খাবার। তবুও কি করব বলো, মুখে তুলছেই না কিছু। বলছে সে একা থাকতে চায় এখন। কাল আবার পরীক্ষাও আছে। এমন করলে পরীক্ষা দেওয়ার শক্তি থাকবে মেয়েটার মাঝে?
দুপুর 2টা। নিজেদের খাবার শেষে মুনিরার জন্য ভাত নিয়ে তার রুমে আসলো আফরান। মেঝের উপরে হাত পা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে মনিরা। মাথার চুলগুলো এলোমেলো, শাড়ির আঁচলটাও ঠিক নেই। মনিরা কেমন অবস্থা দেখে আফরানের সে আগের কথা মনে পড়ে গেল, যেদিন অসাবধানবশতায় মনিরা আঁচলটা সরে গিয়েছিল আর আফরান তাকে বলেছিল শাড়ির আঁচল ঠিক করো। বেহায়ার মতো আমাকে শরীর দেখানোর প্রয়োজন নেই। ইস, কি কড়া কথাটা না শুনিয়েছিল সে মনিরাকে। মনিরার পাশে বসে মেঝের উপর পাশে প্লেটটা রাখলো আফরান। নিজে তার আঁচলটা ঠিক করে দিল। আশেপাশে তাকে চিরুনি খুঁজতে লাগলো সে। ড্রেসিং টেবিলের উপর চোখ পড়তেই উঠে দাঁড়ালো আফরান। চিরুনিটা হাতে নিয়ে আবারও মনিরার পাশে বসে পড়ল সে। এই যে বিছানার সাথে লেগে থাকা মাথাটা আমার দিকে করো দেখি। মনিরা চুপচাপ তাই করলো। আফরান সুন্দরভাবে তার চুলগুলো আছড়িয়ে দিল। তারপর তাকে নিজে থেকে ফিরিয়ে বলল, কিছু কথা বলি শোনো। জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টি আল্লাহ নির্ধারণ করে জানোই তো। তোমার বাবার হায়াত শেষ হয়ে গিয়েছে, তাই আল্লাহ তাকে তুলে নিয়েছেন। এতে তোমার কোনো দোষ নেই, তাই নিজেকে দোষারোপ না করে দোয়া করো ওনার জন্য, বুঝেছ? আর কাল তোমার পরীক্ষা আছে। তোমার খাওয়া দাওয়া অনিয়ম করলে কি চলবে বলো? না খেলে পড়ার জন্য শক্তি পাবে, আর না পড়লে পরীক্ষা কি দিবে? পড়তে হবে না। এই তো ভালো মেয়ে, এবার খেয়ে নাও ভাত। শান্ত গলায় মনিরা বলল, মন খারাপ থাকলে বাবা ভাত খাইয়ে দিত, আজ আপনি কি আমাকে খাইয়ে দিবেন প্লিজ? কোনো কিছু না ভেবেই মনিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে আফরান বলল, হাত ধুয়ে আসছি আমি। রাত হলে সায়নের জন্য অস্থিরতা বেড়ে যায়। 4 মাসও হয়নি সে প্রেগনেন্ট। এখন থেকে এমন হলে সামনে আরও কি হবে ভাবতে আরও খারাপ লেগে ওঠে সায়নের। মনিরাকে পড়িয়ে আফরান সায়নের রুমে আসলো। সায়নের চোখে মুখে ক্লান্তির চাপ দেখে আফরান বলল, খারাপ লাগছে? ঘুমের দরকার ভীষণ। তোমার ঘুমের ব্যাঘাত করছে সায়নী। এমন হলে তো সমস্যা। দেখি, চুপচাপ ঘুমাও কিন্তু মুনিরা, আমি খেয়াল রাখবো। তোমার মাঝে আরেকজন আছে এটাও ভুলে গেলে চলবে না তোমার। সায়নী শুয়ে পড়লে আফরান তার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিল। নিমিষেই ঘুমিয়ে পড়ল সায়নী। আফরান বসে পড়ল তার ল্যাপটপ নিয়ে। অফিসের অনেক কাজ জমা পড়ে যাচ্ছে। মায়ের নাম্বার ডায়েল করে ফোন দিল মুনিরা। একবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ করে বলল, হ্যালো আম্মা, ঠিক আছো তুমি? আর ঠিক রে মা, মনে হচ্ছে তোর আব্বা আমাকেও ডাকছে। এসব কি বলছো আম্মা তুমি? এসব বলতে নেই, মনে শান্তি নাই রে মা, শান্তি নাই। তোর বাবার সাথে আমাকে কেন নিয়ে গেল না আল্লাহ? আম্মা, এসব বললে আমি আর কথা বলবো না তোমার সাথে কথা। এই সময় আমার পাশে থাকার কথা তোর, কিন্তু দেখ কেমন পোড়া কপাল। বাপ মাটিতে ঢোকার সাথে সাথেই তোকেও চলে যেতে হলো। আর কত দুঃখ সইতে হবে বলতে পারিস আমাদের? এ পর্যায়ে ডুকরে কেঁদে উঠল মুনিরা। তার কান্নার শব্দ পেয়ে সেনোয়ারাও কাঁদতে থাকলেন। হাতের কাজ শেষে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2টো বাজে। সায়নী গভীর ঘুমে আচ্ছন্ন। কিন্তু মুনিরার কি অবস্থা, একবার দেখে আসা যাক ভেবেই আফরান এগুলো মুনিরার রুমের দিকে। বিছানার উপরে বসে বই হাতে নিয়ে পড়ার চেষ্টা করছে মুনিরা। চোখ বেয়ে পড়ছে অঝোর ধারায় পানি। আফরান তার পাশে এসে বলল, আর পড়তে হবে না, ঘুমাও। কান্নাজৃত কণ্ঠে মুনিরা বলল, আমার কিছু মনে থাকছে না। লেখার সময় মনে পড়ে যাবে। আমি পারবো না কিছু। পারবে তুমি, আব্বার মুখটা ভেসে আসছে চোখে বারবার। আর আম্মার কথা খুব মনে পড়ছে। আম্মার কাছে যেতে ইচ্ছে করছে খুব বেশি। কিন্তু পোড়া কপাল, যেতেই পারবো না আমি। মুনিরার পাশে বসে আফরান বলল, তোমার আম্মাকে নিয়ে তো আসতে পারবো। কি বলো? ছলছল নয়নে আফরানের দিকে তাকিয়ে মুনিরা বলল, সত্যি সত্যি। এবার ঘুমাও। অনেকটা সংকোচ করে আফরানের কাছে মুনিরা আবদার করে বসল, আমি কি আপনার কোলে মাথা রেখে শুতে পারি? আমি ঘুমোলে না হয় চলে যাবেন আপনি, ঘুম আসো। এই প্রথম আফরানের কোলে মাথা রেখে শুয়েছে মুনিরা। আফরান তার চুলে বিলি কেটে দিচ্ছে। এত শান্তি আফরানের মাঝে জানা ছিল না মুনিরার। পরম শান্তিতে ধীরে ধীরে চোখ জোড়া বন্ধ করে নিল সে। সকাল 6টা। নিজের ঘুম ভাঙতেই আফরান দেখা পেল মুনিরার। মেয়েটা ঘুমিয়ে রয়েছে, তাই সে নিজের কোল থেকে খুব সাবধানে মুনিরার মাথাটা বালিশের উপরে রেখে উঠে পড়ল। এগুলো সায়নীর রুমের দিকে। সায়নীও গভীর ঘুমে লিপ্ত। সায়নীর মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছে অজানা নয় আফরানের। আফরান তার মোবাইলটি নিয়ে অ্যালার্ম বন্ধ করে দিয়ে এগুলো রান্নাঘরের দিকে। 7টার দিকে ঘুম ভাঙল সায়নীর। পাশ ফিরে আফরানকে দেখতে না পেয়ে উঠে বসল সে। তার ডাকেই আফরানের ঘুম ভাঙ্গে। আজ কি অ্যালার্মের শব্দেই ভেঙে গেল? সে কেন শুনল না? আর আফরানই বা কোথায়? হঠাৎ মনে এলো সায়নীর, সে হয়তো মুনিরার কাছে গিয়েছে। সায়নী উঠে তার চুলে খোপা করে নিল। ব্রাশে পেস্ট লাগিয়ে এগুলো রান্নাঘরের দিকে সকালের নাস্তা তৈরি করার জন্য। রান্নাঘরে এসে আফরানকে দেখতে পেয়ে চমকে গেল সায়নী।
চোখ জোড়া বড় বড় করে সে বলল, কি করছো তুমি? ও তুমি উঠে গিয়েছো? এই তো শেষ। আমার কি শেষ? খিচুড়ি করেছি তোমাদের জন্য। আমাকে বললেই হতো, তোমাকে ঘুম থেকে তুলতে ইচ্ছে করেনি। গুটিসুটি হয়ে আরাম করে ঘুমোচ্ছিলে তো। এখন এদিকে এসো, দেখো খিচুড়ি কেমন হয়েছে। আফরান খিচুড়ি রেঁধেছে শুনে মুনিরার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। এই প্রথম সে আফরানের হাতে তৈরি খাবার মুখে দিল। মুনিরার উদ্দেশ্যে আফরান বলল, কেমন হয়েছে? অনেক বেশি ভালো। আপনি দেখছি ভালো রান্নাও করতে পারেন। হু, পারি তো। জানতাম না, ধীরে ধীরে সবই জানবে। খাওয়া শেষ হলে আফরান বলল, যাও মুনিরা, তৈরি হয়ে আসো। আজ পরীক্ষার সেন্টারে আমি নিয়ে যাব তোমাকে। ঠিক আছে। মুনিরা এগুতেই আফরানের দিকে তাকিয়ে সায়নী বলল, নুরুল আঙ্কেল ভালো মানুষ ছিলেন। তার কথা মনে পড়লে আমারও খারাপ লাগে। 17 দিন পর সকাল সকাল ঘুমটা ভেঙে গেল সায়নীর। পায়চারি করছে সে রুমের মাঝে। তখনই ফোন এলো মিশিকার। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলল, হ্যালো সায়নী, ভিডিও কলে কথা বলবো। তোকে মিস করছি। আচ্ছা, অনলাইনে আয়। ল্যাপটপটা নিয়ে সায়নী ড্রয়িং রুমে চলে আসলো। তাদের কথার শব্দে আফরানের ঘুম ভেঙে যেতে পারে তাই সোফার উপর বসে অনলাইনে যেতেই মিশিকার ভিডিও কল আসলো। হাই সায়নী, কি অবস্থা তোর? ভালো রে। তোর কি অবস্থা? এই তো ভালোই। শুনেছি তোদের বাসা ডুপ্লেক্স করার প্ল্যান করছিস। হ্যাঁ রে, কার থেকে শুনলি? আফরান ভাই পাবেলকে বলেছে। তা ডুপ্লেক্স করলে তুই কোথায় থাকবি? উপরে উঠবি না? না রে, আমার এটাই পছন্দ। মূলত বাবার কথাতেই মুনিরার জন্য করা হচ্ছে এটা। কেন রে, মুনিরারও বাচ্চা কাচ্চা হতে চলেছে নাকি? আলাদা হয়ে যাচ্ছিস? আলাদা কোথায়? উপর নিচেই তো। আর আফরানের সাথে ওর এমন কিছু এখনো হয়নি। তোকে হলেও কি বলবে? তাছাড়া হতে আর কতদিন? বাদ দে। তুই সুস্থ আছিস তো? হুম, আছি। মুনিরা ঠিক আছে? আছে। মেয়েটার মনটা খারাপ হয়ে থাকতে দিস না। অনেক কান্নাকাটি করে শুনলাম। হুম। তবে আফরান ওর খেয়াল রাখে অনেক। ডিপ্রেশনের সময় সবসময় কারো পাশে থাকাটা জরুরি। না হলে মনের উপর এফেক্ট পড়ে। আসলে মেয়েটার কথাও কি বলবো। বেচারি মুনিরা অল্প বয়সে কত কিছু সহ্য করতে হচ্ছে। হুম। তোর ছেলে হলে কিন্তু আমার মেয়ের সাথে বিয়ে দেব। তার ঠিক আছে দিস। সায়নীর দিকে তাকিয়ে মুখটা ফ্যাকাশে করে মিশিকা বলল, তোর জন্য মাঝে মাঝে বড্ড কষ্ট হয় রে আমার। কিভাবে পারছিস এসব সহ্য করতে? ভেবে দেখেছিস? মুনিরা না থাকলে হ্যাপি কাপল হতি তোরা। শুধু শুধুই কাবাবের মাঝে হাড্ডি হয়েছে সে। যদিও ওরও কোনো দোষ নেই। তবুও তুই যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, তোর কথা মনে হলেই খারাপ লাগে। ওসব ছাড় এখন। পাবেলের কি অবস্থা বল? আড়াল থেকে এতক্ষণ যাবৎ সায়নী ও মিশিকার কথা শুনেছে মুনিরা। মিশিকার কথার কোনো প্রতিবাদ সায়নী করল না কেন? তবে কি সায়নীও ভাবে মুনিরা তাদের মাঝে দেয়াল হয়ে আছে? আর আফরানের মনে কি আসলেই তার জন্য জায়গা তৈরি হয়নি? তবে এতদিন যে আফরান তাকে আগলে রেখেছে, খেয়াল রেখেছে, এসব কি শুধুই মানবতা? কিন্তু এসবের জন্য যে সে আরও বেশি ফুটবল হয়ে পড়েছে আফরানের প্রতি। আফরান কি সেটা বুঝে না? এভাবে সারা জীবন আফরানের পাশে থাকতে চায় সে। তবে তার চাওয়া পাওয়ার কি আদৌ মূল্য আছে? সায়নী নিজের রুমে এসেই দেখল আফরান ফ্রেশ হয়ে বাথরুম থেকে বেরিয়েছে। সায়নীর দিকে এগিয়ে এসে সে জড়িয়ে ধরল তাকে। আচমকা আফরানকে একটা প্রশ্ন করে বসল সায়নী, আচ্ছা আফরান, কখনো যদি আমার আর মুনিরার মাঝে যেকোনো একজনকে বেছে নিতে বলি, কাকে বেছে নিবে তুমি? সায়নীকে ছেড়ে তার দিকে তাকিয়ে ফিক করে হেসে দিল আফরান। হাসতে হাসতেই বলল, সকাল সকাল এমন আজব প্রশ্ন? এমনিতেই ফ্রেশ হয়ে নাও। আফরান ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল। সায়নী বিড়বিড় করে বলল, আগে হলে কোনো কিছু না ভেবেই বলতে তোমাকে বেছে নিব। এখন তুমি উত্তরটাও দিতে পারলে না। মুনিরা শেষ অবধি তোমার মনে জায়গা পেয়েই গেল। আমিও তো এটাই চেয়েছিলাম। তবুও আমার খারাপ লাগছে কেন বলতে পারবে? মাঝে মাঝে মনে হয় মুনিরা না থাকলে তুমি, আমি আর আমাদের বাচ্চাটা কত না সুখে থাকতাম। সায়নীর রুমটা খানিকটা দূরে মুনিরার রুমের থেকে। তবে আজ আরও বেশি দূর লাগছে মুনিরার কাছে। সে যেটা করতে যাচ্ছে এটা ঠিক কিনা জানে না। তবে সে কারো সুখের সংসার নষ্ট করতে পারে না। আসলেই তো আফরান তো তাকে মনে জায়গা দিতে পারেনি। তবে এখানে কেন পড়ে থাকবে সে? থাক না, দুটো ভালোবাসার মানুষ একসাথে। সে না হয় দূর থেকেই তাদের ভালোবেসে যাবে। রুমের মাঝে এসে সায়নীকে দেখতে পেল মুনিরা। সে তার পাশে এসে বলল, আপু, আমি উনাকে ডিভোর্স দিব। এবার আর আমাকে আটকাবে না প্লিজ। তোমাদের মাঝে আমি আর দেয়াল হয়ে থাকতে চাই না। কোনো ক্ষোভ নেই তোমাদের জন্য আমার। আমার কপালটাই হয়তো খারাপ, তাই যেটা সম্ভব না সেটা আশা করে বসেছিলাম। একনাগাড়ে কথাগুলো বলে বেরিয়ে গেল মুনিরা। ছলছল নয়নে সায়নী তাকিয়ে রইল তার পথের দিকে। মুনিরা কিভাবে বুঝতে পারল তার মনে কি চলছে? তার কোনো আচরণে কি কি করে ফেলল সায়নী? সব কিছু এভাবে ভুলে গেল সে। এটা ঠিক করেনি সায়নী। কিন্তু তারই বাকি করার আছে। তার মনে যে তুফান চলছে সে ছাড়া কেউ বুঝবে না। এখন কি করা উচিত তার?
চলে যেতে দিবে মুনিরাকে, নাকি আটকাবে তাকে? আর আফরান, সেই বা কি করবে? মুনিরার জন্য তার মনে তো জায়গা হয়েই গেল। উফফো, আর ভাবতে পারছে না সায়নী। মাথাটা ভীষণ ধরেছে সায়নীর। আলনা থেকে তোয়ালে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায় সে। মাথাটা ভেজালে হয়তো ভালো লাগবে তার। রান্নাঘরের দিকে মুনিরাকে এগুতে দেখে ডাক দিল আফরান। কোথায় যাচ্ছ নাস্তা তৈরি করতে? ওহ, তাহলে সায়নীকে বলে এসো রেস্ট করতে, তুমি বানিয়ে দিচ্ছ। ঠিক আছে। আজ কথা বলার সময় আফরানের দিকে তাকালো না মুনিরা। কষ্ট হচ্ছে তার ভীষণ। কিভাবে ছেড়ে যাবে সে আফরানকে? রুমের কোথাও সায়নীকে না পেয়ে ওয়াশরুমের দরজায় কড়া নাড়ল মুনিরা। কয়েকবার কড়া নাড়ার পরেও ভেতর থেকে কোনো শব্দ পাচ্ছে না মুনিরা। আতঙ্কিত স্বরে সে বলল, আপু, ঠিক আছো তুমি? না, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। তাড়াহুড়ো করে মুনিরা এগুলো আফরানকে ডাকার জন্য। আজ সায়নী এমন একটা প্রশ্ন করল কেন? কি চলছে সায়নীর মনে? সে চেয়েছে তার মনে যেন মুনিরার জন্য জায়গা হয়। আচ্ছা, আসলেই কি তা হয়েছে? তবে হিউম্যান সাইকোলজির ভাষায় একটা কথা আছে, একটা মানুষ সবসময় তোমার আশেপাশে থাকলে মানুষটার প্রতি তোমার আবেগ, অনুভূতি ও মায়া জন্মাবে। আফরানের ক্ষেত্রেও কি মুনিরার জন্য এমন ফিলিংস তৈরি হয়েছে? না হলে আজ সায়নীর প্রশ্নের উত্তর সে দিতে পারেনি কেন? তবে কি তার মনে জায়গা তৈরি করে ফেলল মুনিরা নামের এই মায়াবতী? এই যে শুনছেন, শুনছি মুনিরা। 1 মাস ধরে চেষ্টা করে আমি একটা কবিতা লিখেছি। আমার জন্য, আপনার জন্য। শোনাবো? নিশ্চয়। জীবনে চলার পথে কাউকে না কাউকে ভালোবাসতে হবে, তা ভেবে ভালবাসিনি। তোমাকে পেতেই হবে, তা ভেবে ভালবাসিনি। ভালোবেসে অমর হব, তাও ভাবিনি। ভালোবেসে ভুলে যাব, তাও ভাবিনি। ভালোবেসেছি ভালো লাগে বলে, ভালোবেসেছি ভালোবাসি বলে। কেন ভালোবাসি তা জানার জন্য, কতটুকু ভালোবাসা যায় তা বোঝার জন্য, আত্মার পূর্ণতা লাভের আশায় শুধু ভালোবেসেছি তোমায়। মুনিরার শোনানো কবিতাটি কানে বাজছে আফরানের। চোখে ভেসে আসছে তার সাথে কাটানো দিনগুলি। সায়নীকে ভালোবাসার পরে তার মনে আর কেউ জায়গা করে নিবে এমনটা কখনো ভাবেনি আফরান। কিন্তু মুনিরা নামের মায়াবতী এটা করেছে। এটাই হয়তো বৈধ সম্পর্কের টান। এমন একটা সময়ে আফরান তার পাশে নেই। ঠিক আছে তো মেয়েটা, আর সায়নী, একা একা সামলাতে পারবে তো সবটা? সবে মাত্র চট্টগ্রামের উদ্দেশ্যে গাড়িতে উঠেছে আফরান। চিন্তায় অস্থির হয়ে আছে তার মনটা। কখন যে হাসপাতালে পৌঁছতে পারবে সে? মুনিরার হাতে চুমু খেয়ে ডাক্তারের কাছে ছুটে এলো সায়নী। ডাক্তার তার উদ্দেশ্যে বললেন, রোগী জেদ করছিল তাই আপনাকে এখানে আনা হলো। তবে আমরা রোগীর কথা শুনে অপারেশনের কাজ শুরু করব না। অবশ্যই তার ফ্যামিলি মেম্বারের কথা শুনে করব। তার জন্য একটা সাইনও দরকার। এবার বলুন আপনি রোগীর কি হন? কোনো সংকোচ ছাড়াই সায়নী জবাব দিল, বড় বোন। ওকে ফাইন, ইতিমধ্যে জেনেছেন যেকোনো একজনকে বাঁচাতে পারবো আমরা। ডাক্তারের কথা শুনে কান্নাজৃত কণ্ঠে সায়নী বলল, এমনটা বলবেন না প্লিজ। যত টাকা লাগে আমি দিব। দুজনকেই বাঁচান। দেখুন টাকা দিয়ে তো সব হয় না। নিজেকে সামলে নিন। আমরা যথাসাধ্য চেষ্টা করব দুজনেরই যেন কোনো ক্ষতি না হয়। তবুও যদি একজনকে বাঁচাতে হয় কাকে বাঁচাবো? আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে আমাকে জানান। আপনারা, মানে উনার হাজবেন্ড বা পরিবারের? আমি যা বলি তা। দুজনকেই বাঁচাতে হবে। ম্যাম দেরি হয়ে যাচ্ছে, প্লিজ আমাদের তাড়াতাড়ি বলুন যেকোনো একজনটাকে হবে। রোগী কিন্তু পরবর্তীতে আর মা হতে পারবে না। সো ভেবেই বলুন। একবার মুনিরার দিকে তাকিয়ে আর কিছু না ভেবেই সায়নী বলল, যদি একজনকেই বাঁচাতে হয় তবে রোগীকেই বাঁচাবেন। সায়নীর কথা স্পষ্ট শুনতে পেয়েছে মুনিরা। এমন অবস্থার মাঝেও মুনিরার মনে হচ্ছে সায়নীর জায়গায় অন্য কোনো মেয়ে হলে কি করত। 25 বছর পর আফজাল খানের রুমে বসে আছে আফরান। বাবা মারা যাবার পর এই রুমটাতেই সে থাকে। বাবার সকল স্মৃতি ঘিরে রয়েছে এই রুমটাতে। আফরানের এখনো মনে হয় তার বাবা তাকে দেখে বলে উঠছে, হ্যালো ইয়াংম্যান। বাবার কথা মনে হতেই দুচোখ ছলছল করে উঠল আফরানের। মা মারা যাবার পর তার বাবা আর বিয়ে করেননি। নিজেই খেয়াল রেখেছে আফরানের। মায়ের অভাব কখনো বুঝতে দেয়নি তাকে। তার জায়গায় অন্য কোনো বাবা হলে নিশ্চয় সৎমা নিয়ে আসতো। আনবেই না বা কেন? টাকা পয়সার কমতি ছিল না তার। সত্যিই আফজাল খান একজন আদর্শ বাবা, যার কোনো তুলনা হয় না। এলার্মের শব্দে ঘুম ভাঙল সায়নীর। নামাজ আদায় করে ঘুমিয়েছিল সে। সাধারণত নামাজের পর ঘুমোলে 7টার আগে আর ঘুম থেকে উঠে না সায়নী। তবে আজ 40 মিনিট পরেই উঠে গেল। কেননা আজ তার প্রিয় বান্ধবী মিশিকা পুরো পরিবার নিয়ে বাংলাদেশ আসছে আমেরিকা থেকে। তাদের এয়ারপোর্টে রিসিভ করতে যাবে আরাফ। তবে এই সকাল বেলা আরাফকে ঘুম থেকে আদৌ উঠবে কি? বিছানায় হাতড়িয়ে চোখের চশমাটা হাতে নিল সায়নী। শাড়ির আঁচল দিয়ে মুছে নিয়ে চোখে চশমা লাগিয়ে এগিয়ে গেল আফজাল খানের রুমের দিকে। বিছানায় বসে বসে উপন্যাস লালসালু উপন্যাসটি পড়ছে আফরান। সায়নী তার দিকে এগিয়ে যেতেই সে বলল,
বসো সায়নী, তুমি পড়ছো তাতে কি, আসো তো, বসো। আফরানের পাশে সায়নী বসে বলল, সৈয়দ ওয়ালিউল্লাহ এর লালসালু উপন্যাসের সাথে আমাদের জীবনের কাহিনী মিল আছে তাই না? তার মানে আমি মজিদের মতো, তুমিও মোটেও মজিদের মতো নয়। আমি শুধু দুই বউ নিয়ে বললাম। মৃদু হেসে আফরান বলল, মিল আছে। রহিমার জায়গায় তুমি আর জমিলার জায়গায় মুনিরা। রহিমা চরিত্রটা আমাকে খুব টানে। জমিলা ছোট ছিল বলে তার অনেক ভুল হয়ে যেত যেসব মজিদ পছন্দ করত না। রহিমা চাইলে মজিদকে জমিলার বিরুদ্ধ নিতে পারত, কিন্তু সে বারবারই জমিলার অন্যায় লুকিয়ে যেতে চেষ্টা করত। বইয়ে একটা লাইন আছে না, জমিলাকে পেয়ে রহিমার মনে শাশুড়ির ভাব জাগে। স্নেহ কোমল চোখে সারাক্ষণ তাকে চেয়ে চেয়ে দেখে, আর যত দেখে তত ভালো লাগে তাকে। বাহ, সবই মুখস্থ তোমার। জমিলার সাথে মুনিরার বাচ্চা মানুষের দিকটা বড্ড মিল। আর আমি রহিমার মাঝে তোমার মিল খুঁজে পাই। কি যে বলো না, রহিমার মতো নিঃস্বার্থ নয় আমি, স্বার্থপরও নও। তুমি যা করেছ কয়টা মেয়েই বাতা করতে পারে সায়নী? মাঝে মাঝে মনে হয় তোমার সাথে অন্যায় করেছি, আবার মাঝে মধ্যে মনে হয় মুনিরার সাথে কারো সাথেই করনি। সমানভাবে তুমি দায়িত্ব পালন করেছ। পরিস্থিতি আসলেই মানুষকে অনেক কিছুই করতে বাধ্য করে। আমি কি কখনো ভেবেছিলাম আমার জীবনে দুজন ভালোবাসার মেয়ে থাকবে? আমিও কখনো ভাবিনি রহিমার মতো আমার জীবনেও জমিলা আসবে। আর সে এতটা সুখ নিয়ে আসবে। সেও আমাদের ভালোবাসার মানুষ হয়ে উঠবে। মুচকি হাসল আফরান সায়নীর কথা শুনে। সায়নীও হেসে বলল, তোমার গুন্ধর পুত্রের কাছে যাচ্ছি এখন। ঘুম থেকে উঠাতে হবে তাকে। আহা বেচারা, যাও তুলো। অবশ্য তোমার একটা ডাকি তার ঘুম ভাঙার জন্য যথেষ্ট। আরাফ। গভীর ঘুমে আচ্ছন্ন আরাফ। তবুও সায়নীর ডাক তার কানে এলো। চোখ জোড়া না খুলে ভাঙ্গা গলায় বলল, সে সকাল 10টা হয়ে গেল বড় আম্মু। 11টা হয়েছে। সায়নীর কথা শুনে এক লাফে বসে পড়ল আরাফ। চোখ জোড়া কচলাতে কচলাতে বলল, কি বলো? আজ না তাসুদের এয়ারপোর্ট থেকে আনার কথা? হ্যাঁ, তবে সেটা সকাল 10টায় না, 8টায়। তুমি তো আমাকে বলনি 8টায়। বললে যেন তুই উঠে যেতি। তুমি বললে অবশ্যই উঠতাম। মুচকি হাসল সায়নী। ছেলের উদ্দেশ্যে বলল, ফ্রেশ হয়ে নে, আমি নাস্তার ব্যবস্থা করছি। কথাটি বলেই সায়নী এগুলো রান্নাঘরের দিকে। আরাফ ফোন হাতে নিয়ে উপমার মোবাইল নাম্বারে মেসেজ দিল, শুভ সকাল জ্যান পাখিতা। ঘুম থেকে উঠে তাকে মেসেজ না পাঠালে আরাফের দিনটা যেন ভালো কাটে না। উপমা হলো আরাফের গত 1 বছর ধরে সম্পর্কে আবদ্ধ আছে তারা। আরাফ সবেমাত্র বুয়েট পাশ করে বের করেছে। বাবার সাথে বিজনেসে হাত দেবার আগেই উপমার কথা বাসায় জানাতে চায় সে। পরীক্ষা শেষ হবার অপেক্ষায় ছিল আরাফ। এখন সময় এসেছে উপমার কথা বাসায় জানানোর। তার মা বাবারা নিশ্চয় উপমাকে দেখে পছন্দ না করে পারবেই না। আপনমনে এসব বলে উঠে দাঁড়ালো আরাফ। ফ্রেশ হয়ে নেয়া যাক চটজলদি। আড়মোড়া ভেঙ্গে শোয়া থেকে উঠে বসল মুনিরা। একটা হাই তুলে ঘড়ির দিকে তাকালো সে। দেখল সকাল 6টা পার হয়ে গেল। তাড়াহুড়ো করে উঠে সে এগিয়ে গেল আরাফের রুমের দিকে। বিছানায় আরাফকে দেখতে না পেয়ে ওয়াশরুমের পাশে এসে মুনিরা বলল, আরাফ তুই আবার ওয়াশরুমে ঘুমিয়ে পড়লি নাকি? আজ কিন্তু এয়ারপোর্টে যেতে হবে। ভেতর থেকে চেঁচিয়ে আরাফ বলে উঠল, বড় আম্মুর একটা ডাকেই আমি উঠে পড়েছি। না হলে ছোট আম্মু এসে যে আরেক দফা ডাকাডাকি চলাতো ভালোই জানা আছে আমার। আরাফের কথা শুনে হাসল মুনিরা। নিচের দিকে এগিয়ে গেল সে। আফরান মনোযোগ সহকারে বই পড়ে চলেছে। মুনিরা এসে তার উদ্দেশ্যে বলল, শুভ সকাল। হাতে থাকা বইটা এক পাশে রেখে আফরান বলল, শুভ সকাল মুনিরা। বসো। আফরানের পাশে বসতে বসতে মুনিরা বলল, আজ অফিস যাবেন না? যাব। আরাফের হাতে দায়িত্ব তুলে না দেয়া অবধি নিশ্চিত হতে পারছি না। আরাফ পারবে তো এসব সামলাতে? কেন পারবে না? আমার ছেলে সে। আমাদেরও ছেলে সে। কথাটি বলেই মৃদু হাসল মুনিরা। আফরান তার দিকে তাকিয়ে বলল, আজ তো দেশে পাবেলরা আসছে। তার মেয়ে 2টা মাশাআল্লাহ অনেক সুন্দরী তাই না? হ্যাঁ, যেমন মেহেনুবা সুন্দরী তেমন তাসুও কম না। আমার তো মেহেনুবাকে আরাফের বউ হিসেবে আনার ইচ্ছে ছিল, কিন্তু সায়নী আপু মেহেনুবার জন্য ডাক্তার ছেলে ঠিক করে ফেলেছে মিশিকা আপুর কথায়। তারাই বলেছিল তাদের বড় মেয়েকে ডাক্তারের সাথেই বিয়ে দিতে চায়। আর আমাদের ছেলে কি কম নাকি? মেয়ের লাইন পড়ে যাবে ওর জন্য, এটা মন্দ বলেননি। দেখতে একেবারেই আপনার মতো হয়েছে। আর সায়নী আপুর মতো ট্যালেন্ট। এবং তোমার মতো সরল। মুচকি হেসে মুনিরা বলল, সায়নী আপুর কাছে যাচ্ছি রান্নাঘরে। ওয়াশরুম থেকে বেরোতেই রিংটোনের শব্দ পেল আরাফ। ফোন হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখল উপমার ফোন। ঘুম থেকে উঠে আরাফকে ফোন দেয়া গত 1 বছরের অভ্যাস উপমার। হ্যালো, গুড মর্নিং। ইউ টু। উঠেছ উপমা? উঠেছি। আজ এত তাড়াতাড়ি? আরাফ, আজ 8টায় ক্লাস আছে আমার। ভুলে গেলে? ওহো, আজ ক্লাস শেষে দেখা করব। আজ তো পারবো না। কেন, তোমাকে তাসুদের কথা বলেছিলাম না? তাদের রিসিভ করতে যাব আজ। ওহ, তবে শোন। বলো, একদম ঘেঁষাঘেঁষি করবে না মেয়েগুলোর সাথে। আরাফ হেসে বলল, কি যে বলো না উপমা তুমি।
আমেরিকা থেকে আসছে, নিশ্চয় দামাদামি প্রসাধনী মেখে আকর্ষণীয় হয়ে থাকবে, আমার উপমা প্রসাধনী ছাড়াই বেস্ট। সেটাই মনে করিয়ে দিচ্ছি, বেশি কথা বলার দরকার নেই, মেয়েগুলোর সাথে হু বলবো না। নাস্তা করা শেষে তৈরি হয়ে এলো আফরান ও আরাফ। তাদের দেখে সায়নী ছেলের উদ্দেশ্যে বলল, একসাথে বেরুচ্ছিস? হুম, বাবাকে ড্রপ করে দিয়েই আমি চলে যাব। ঠিক আছে। আফরান ও আরাফ বেরিয়ে যাবার পর সায়নীর উদ্দেশ্যে মুনিরা বলল, শেষবার যখন মেহনুবাদের দেখেছিলাম আমার মনে একটা আশা জমেছিল। মেহনুবাকে ছেলের বউ করব, কিন্তু এটা তো সম্ভব নয় রে মুনিরা, তাহলে তাসুকে করা যায় না? কিছুক্ষণ নীরব থেকে সায়নী বলল, মিশি কিন্তু এই ব্যাপারে আমাকে কিছু বলেনি। সে তো মেয়ের মা, সে কেন বলবে? আমরা প্রস্তাব তো দিতে পারি। মৃদু হেসে সায়নী বলল, মন্দ বলিসনি, তবে আগে আরাফের সাথে এই বিষয়ে কথা বলতে হবে। আরে আমরা যা বলি মেনে নিবে, সে এই ব্যাপারে মানবে বলে মনে হয় তোর? না মানে লাইফটা ওর, বিয়ের ব্যাপারে ওর সাথে কথা বলেই আগানো উচিত। আমাদের ছেলের উপর আমরা এমন কিছু চাপিয়ে দিতে পারি না যাতে সে ভুল পথে পা বাড়াতে বাধ্য হয়। আমাদের নিজেদের লাইফই তো একটা শিক্ষা, তাই না মুনিরা? হুম আপু। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে নিজের মনে সায়নী বলল, আরাফের জীবনে খারাপ কিছু হোক আমি চাই না। তাই তার জীবনের প্রতিটা পদক্ষেপের সিদ্ধান্ত তাকেই নিতে দেয়া হবে। চোখে সানগ্লাস লাগিয়ে খোলা চুলে এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে মেহনুবা ও তাসু। তাদের ঠিক পাশেই দাঁড়িয়ে রইল পাবেল ও মিশিকা। হাত ঘড়িটার দিকে তাকিয়ে পাবেল বলল, হায়রে, কোথায় আমাদের জন্য আরাফের দাঁড়িয়ে থাকার কথা সে জায়গায় তার জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বিরক্তিভরা কণ্ঠে মেহনুবা বলল, একটা গাড়ি ঠিক করে নিলেই পারতে আব্বু। গাড়ি ঠিক করলে কি বাংলাদেশে এসেই আরাফ ভাইয়ার দেখা পেতাম? কথাটি বলেই জিভে কামড় বসিয়ে দিল তাসু। তাসু তো আরাফ বলতেই পাগল। মেহনুবাকে সবসময় বলতেই থাকে সে, আরাফ হলো তার ক্রাশ। তাসুকে সে কিছু বলতে যাবে তখনই কারো গলার আওয়াজ শুনতে পেল, মেহনুবা, সরি সরি, 15 মিনিট লেট হয়ে গেল। পেছনে ফিরে আরাফকে দেখতে পেল তারা। ব্লু জিন্স, ব্লু টি শার্ট, চোখে সানগ্লাস দেয়া আরাফকে দেখে তাসু বিড়বিড় বলে উঠল, হায় এই ছেলে আর কত ক্রাশ খাওয়াবে আমাকে। তাসুর পাশেই মেহনুবা থাকাতে তার কথাটি বুঝতে কষ্ট হল না মেহনুবার। দাঁতে দাঁত চেপে সে বলল, ভুলে যাস না তাসু, তুই কিন্তু মেয়ে ছেলের মতো আচরণ করবি না একদম। তৃতীয়বারের মতো মেহনুবা ও তাসু দেশে এসেছে, তাও মেহনুবার বিয়ে উপলক্ষে। তাসুর সাথে মাঝে মাঝে ইমু বা মেসেঞ্জারে আরাফের কথা হলেও মেহনুবার সাথে খুব কমই হয়। আমেরিকা থাকলেও মেহনুবার মাঝে বাঙালি মেয়ের সব স্বভাব রয়েছে। দেখতে সুন্দরী, মায়াবী, চুল ঘন কালো লম্বা, তার পোশাক আশাক, আচার আচরণ সবই বাঙালি মেয়েদের মতোই। এদিকে তাসু সুন্দরী হলেও চঞ্চল একটা মেয়ে। সুন্দর কালো চুলগুলো কালার করে রেখেছে। পোশাকও তার বিদেশিদের মতো, তবে অন্তরের দিক থেকে খাঁটি বাঙালি। আরাফের সাথে কথা বলার পরে তাদের নিয়ে গাড়ির দিকে এগিয়ে যেতেই তাসু বলে উঠল, আম্মু, আব্বু, আপু তোমরা পেছনে বসো, আমি কিন্তু সামনের সিটে বসবো। আরাফ মুচকি হেসে বলল, হু আসো। তাসুকে দেখে অবাক হয়ে যাচ্ছে মেহনুবা। কি এমন দেখেছে এই ছেলের মাঝে যে তার ওভার স্মার্ট বোন তার জন্য পাগল? বড় খালা, ছোট খালা তোমরা কোথায়? রুমানা, পাশের বাসার সীমা আক্তারের নাতনি। আফরান তাকে নিজের ছোট বোনের মতোই দেখে। আর সায়নী ও মুনিরা দেখে নিজের মেয়ের মতো। তাদের কোনো মেয়ে নেই কিনা? রুমানার ডাকে সায়নী ও মুনিরা ড্রয়িং রুমে এগিয়ে আসলো। সায়নী তার উদ্দেশ্যে বলল, সকাল সকাল চেঁচাচ্ছিস কেন? তোমাদের গুন্ধর ছেলেকে ডাক দাও, খুশির খবর আছে। সে তো বাসায় নেই। কোথায়? এয়ারপোর্টে। ওহ। মুনিরা হেসে বলল, খুশির খবর আমরা কি শুনতে পারি না? কেন নয়, রাকিবের সাথে বিয়ে ঠিক হয়েছে আমার। রাকিব হলো এই এলাকারই ছেলে। ছোট থেকে রুমানাকে সে পছন্দ করে। রুমানা তাকে পছন্দ না করলেও নিজের জন্য রাকিবের পাগলামি দেখে সেও তার প্রেমে পড়ে যায়। কিন্তু সৌদি আরবের ভিসা হয়ে যায় রাকিবের। আর সে বিদেশ যাবার আগেই রুমানার সাথে আকদ করে যেতে চায়। রাকিব তার বাসায় সবটা জানালে তার পরিবার রুমানাদের বাসায় প্রস্তাব পাঠায়। রুমানার পরিবারও এই প্রস্তাবে সম্মতি জানায়। রুমানার মুখে রাকিবকে তার পরিবার মেনে নিয়েছে শুনে বেশ খুশি হলো সায়নী ও মুনিরা। কিন্তু রুমানা মুখটা ফ্যাকাশে করে বলল, চেয়েছিলাম আরাফ বলদটাকে আগে খবরটা দিব। মুহূর্তেই ফ্যাকাশে মুখটার বদলে হাসিমুখে সে আবার বলল, তার আগে আমি আমার ভালোবাসার কথা বাসায় আগে জানাতে পেরেছি। ইয়েস। রুমানার কথা শুনে সায়নী ও মুনিরা একই সাথে বলে উঠল, কি? আরাফের ভালোবাসা? এই রে, কি বলে ফেললাম এইটা। নিজের মনে কথাটি বলে রুমানা আমতা আমতা করে তাদের উদ্দেশ্যে বলল, এইরকম কিছু আমি বলিনি। মুনিরা ভ্রু জোড়া কুঁচকে বলল, আমি না হয় ভুল শুনেছি। তবে সায়নী আপুও কি ভুল শুনল? মুনিরার কথায় তাল মিলিয়ে সায়নী বলল, আমি না হয় বুড়ি হয়ে গেলাম, চোখে কম দেখি, কানেও না হয় কম শুনলাম। কিন্তু মুনিরার তো এমন হওয়ার কথা না। সে ভুল শুনবে না। রুমানা সায়নীর পাশে এসে তাকে জড়িয়ে ধরে বলল, কে বলেছে সুন্দরী খালাটা বুড়ি হয়ে গিয়েছে? রুমানার কান টেনে সায়নী বলল, ওরে কথা ঘুরাস না।
আরাফ কার সাথে ইটিস পিটিস করছে বলা আমার লাগছে তো, আগে ছাড়ো। সায়নী তাকে ছেড়ে দিতেই সে দৌড়ে সদর দরজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, তোমরা দুজনই কানে কম শুনো। রুমানা বেরুতেই মুনিরা সায়নীর উদ্দেশ্যে বলল, আমার কিন্তু মনে হচ্ছে না আপু, কানে কম শুনেছি আমি। আমারও মনে হচ্ছে না, তার মানে আমাদের আরাফ প্রেম করছে আর আমরাই জানি না। মুচকি হেসে সায়নী বলল, প্রেম কি বাসায় জানিয়ে করে বোকা? ওহ তাই তো, আমি আরও তাসুকে বউ বানাবো ভেবেছি। তাই তো বলেছি আরাফের সাথে আগে কথা বলতে। আমাকে কিছু বলবে বলে মনে হয় না। তুমিই জিজ্ঞাসা করিও। দুজনই করব। চিন্তিত স্বরে মুনিরা বলল, মেয়ে যদি ভালো না হয়? এত ভাবিস না, ভালো হবে সব। সকাল পার হয়ে দুপুর এসে গেল। মিশিকারা আরাফকে নিয়ে নিজেদের বাসায় পৌঁছালো বেশ কিছুক্ষণ হলো। যদিও সায়নী অনেকবার বলেছে তাদের বাসায় যেতে, কিন্তু পাবেলের একটাই কথা, দেশে এসে প্রথমে নিজের বাসায় পা রাখায় শান্তি। সায়নীর কাছে তাদের বাসার চাবি থাকায় সে ঘরটা আগেই গুছিয়ে রেখেছে। পাশের হোটেলে খাবারের অর্ডার করে রেখেছে। আরাফ খাবারগুলো এনে মিশিকার হাতে দিয়ে বলল, এবার আমি আসি আন্টি। মার খাবি, খেয়ে যাবি আমাদের সাথে কিন্তু। কোনো কিন্তু না, আমি ফ্রেশ হয়ে আসছি। একটু অপেক্ষা কর, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তার মানে সকলে ব্যস্ত ফ্রেশ হতে। এতক্ষণ যাবৎ উপমা অনেকবার ফোন দিলেও সকলের সামনে রিসিভ করতে পারেনি আরাফ। কেননা উপমার সাথে কথা বলার সময় আদুরি ভাষায় ন্যাকা প্রেমিকের মতো কথা না বললে দোষ খুঁজে এই মেয়ে। আঙ্কেল, আন্টির সামনে কিভাবে এসব বলা যায়? তার চেয়ে সব গালি এখনই খাওয়া যাক। এসব ভেবে ড্রয়িং রুমের বারান্দায় এসে উপমার মোবাইল নাম্বারে ফোন দিল আরাফ। একবার রিং হতেই রিসিভ করে কটমট স্বরে উপমা বলল, ঘেঁষাঘেঁষি এতই চলছে যে আমার ফোন রিসিভ করার সময়টুকু পাচ্ছ না। কি যে বলো না, হে হে কিসের হে হে, এসব মুখে উচ্চারণ করা নকল হাসি আমাকে শোনাবে না। আহ বাবুটা, রাগ করছো কেন বলো তো? আঙ্কেল বা আন্টির সামনে আমি কিভাবে ফোন রিসিভ করব তুমিই বলো। তাছাড়া আমি ড্রাইভ করছিলাম, ড্রাইভ করার সময় কি কথা বলা ভালো ফোনে? শেষের কথাটি শুনে শান্ত গলায় উপমা বলল, না ভালো না। এখন কোথায়? মাত্রই বাসায় আসলাম আন্টিদের। অনেক ক্লান্ত লাগছে তাই না? কিছুটা। তুমি কোথায়? বাসায় রওনা দিব, ক্লাস শেষ। ওহ, ওকে, রিল্যাক্স হয়ে বসে আরাম করো তুমি। বাসায় গিয়ে ফোন দিব। ঠিক আছে। উপমার সাথে কথা বলার পরেই আরাফ কল দিল সায়নীর নাম্বারে, হ্যালো বড় আম্মু, বাসায় এসেছি। খাবারগুলো নিয়েছিস? হ্যাঁ নিয়েছি। কই সবাই? ফ্রেশ হচ্ছে। শুনো, আমি এখান থেকে খেয়েই রওনা দিব। আমার জন্য অপেক্ষা করো না। আচ্ছা। ছোট আম্মু কি পাশে আছে? নামাজের সময় এখন, হয়তো উপরে। ওহ, আচ্ছা, আমি ফোন দিচ্ছি। না হলে তিনিও চিন্তায় থাকবেন আমার জন্য। ঠিক আছে। সায়নীর সাথে কথা বলার পরেই আরাফ ডায়েল করল মুনিরার নাম্বারে। আড়াল থেকে এই দৃশ্যটি দেখে মনটা ভরে গেল মেহনুবার। প্রথমে বড় আম্মুর সাথে কথা, তারপর ছোট আম্মু। দুইটা মাকেই এই ছেলে কতটা সম্মান করে। অথচ অনেক ছেলেরা একটা মানিয়েই কতটা বিরক্তি। ঠিকমতো আচরণ করে না, খবর নেই না, যথার্থ সম্মানও দেয় না। আসলেই এদিক থেকে আরাফ খাঁটি। মুচকি হেসে মেহনুবা চলে গেলে উপস্থিত হলো তাসু। আরাফ ফোনটা পকেটে ঢুকিয়ে ভেতরে আসতেই তার দিকে তাকিয়ে তাসু বলল, কার সাথে কথা বলছিলে? আম্মুদের সাথে। শর্ট জিন্স ও টি শার্ট পরিহিতা তাসুকে একেবারে আমেরিকান মেয়ের মতোই লাগছে। তবে তাসুকে এভাবে দেখে কেমন যেন অস্বস্তি লাগছে আরাফের। সে তাসুর উদ্দেশ্যে বলল, তোমাকে দেখতে ভালো লাগছে, কিন্তু বাংলাদেশে এসব আসলে ডট ডট না, মানে লম্বা জিন্স পরলে ভালো হতো আর কি। ওহো, আব্বু আমাকে বারণ করেছিল এসব না পরতে। আমি এখনই চেঞ্জ করে আসছি। তাসুকে লং জিন্স পরতে দেখে মেহনুবা বলল, কিরে, এত উন্নতি হঠাৎ? আরাফ ভাইয়ার জন্য। মেহনুবা কিছু বলতে যাবে তখনই মোবাইল হাতে হাজির হলো মিশিকা। আতিকের ফোন। নে কথা বল, আতিক। এর সাথেই বিয়ে ঠিক হয়েছে মেহনুবার। আতিক পেশায় ডাক্তার, দেখতে হ্যান্ডসাম, ভালো ফ্যামিলির ছেলে। তাই তাকে অপছন্দ হবার কারণই নেই। এদিকে মেহনুবা মাশাল্লাহ সব দিক দিয়েই সেরা। তাই আতিকও তার সম্পর্কে জেনে ও ছবি দেখে পছন্দ করে তাকে। পরিবারের সম্মতিতেই দুজনের মাঝে কথা বলতে দেয়া হয়। তবে মাঝে মাঝেই হয় কথা, কেননা মেহনুবার বিয়ের আগেই ক্লোজ হবার ইচ্ছে নেই এত। হ্যালো, তোমার বাংলাদেশের কোনো নাম্বার নেই বলে এতক্ষণ খবর নিতে পারিনি। আন্টির ফোন না আসলে আরও অস্থির হয়ে যেতাম। যাই হোক, ওয়েলকাম টু বাংলাদেশ, ধন্যবাদ। এবার আমাদের দেখা করার ব্যবস্থা করো। আচ্ছা, আমিই বলবো আন্টিকে। জি। মেহনুবা, জি। হ্যাঁ। আচ্ছা, ছাড়া আতিকের সাথে আর কোনো কথা বলেছে কিনা মনে করতে পারবে না আতিক। তবে এই কথাগুলোও যেন তার মুখে হাজার বছর শুনতে পারবে সে। সন্ধে হতেই ঘরে প্রবেশ করল আরাফ। সায়নী ও মুনিরাকে বসে থাকতে দেখে সে বলল, হাই আম্মুগণ। সায়নী ও মুনিরা একই সাথে গম্ভীর গলায় জিজ্ঞাসা করল, তুই প্রেম করিস, আমাদের জানালি না কেন? এই কি শুনছে আরাফ? মায়েরা এসব জানল কিভাবে? এখন কি করবে সে?
কি হলো বল? মুনিরা ধমকের সুরে কথাটি বলতেই আরাফ মিনমিনে স্বরে বলল, ইয়ে মানে, প্রেম কি বলে বলে করে নাকি? তার মানে তুই করছিস প্রেম? আগে বলো, কে বলেছে এসব? তোর প্রেমের কথা কে জানে? রুমানা ছাড়া কেউ তো না। কথাটি বলেই মাথায় হাত দিয়ে দিল আরাফ। মায়েদের সামনে যেন মিথ্যে মুখ দিয়ে আসেই না তার। সায়নী ও মুনিরা হেসে উঠল তার অবস্থা দেখে। তারা ইশারায় ডাকল আরাফকে। সোফার উপরে দুই মায়ের মাঝে গুটিসুটি মেরে মাথা নিচু করে বসে আছে আরাফ। সায়নী শান্ত গলায় জিজ্ঞাসা করল, মেয়ের নাম কি? উপমা। মুনিরা জিজ্ঞাসা করল, কি করে? প্রিমিয়ার ভার্সিটিতে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী। বাবা কি করে? রাজনীতি। ছবি আছে? বাবার ছবি তো নেই। আরে উপমার দেখা। আরাফের মোবাইলে উপমার ছবি দেখে মন ভরে গেল সায়নী ও মুনিরার। আরাফের পছন্দ আছে বলতে হবে। সায়নী হেসে জিজ্ঞাসা করল, কতদিন হলো মেয়েটিকে ফাঁসিয়েছিস? 1 বছর। মুনিরা ভ্রুজোড়া কুঁচকে বলল, দেখেছ আপু, আমাদের ছেলে 1 বছর আগেই পর হয়ে গিয়েছে। বিয়ে তো করতেই হবে তাই না? বিয়ে করলে কি আর পর হয়ে যায়? হয় না। তবে আরাফ আমাদের একমাত্র ছেলে। আমাদের পছন্দ হলেই সে বিয়ে করতে পারবে মেয়েটিকে। কি বলো আপু তুমি? হ্যাঁ তা অবশ্যই। এবার বলো, তোমার পছন্দ হয়েছে উপমাকে? নাকি মেয়েকে সরাসরি দেখে নিব একবার? সায়নীর উত্তর জানার জন্য আকুপাকু করছে আরাফের মনটা। সে অসহায় দৃষ্টিতে সায়নীর দিকে তাকাতেই হেসে দিল সায়নী। আরাফ নিচের দিকে তাকিয়ে বলল, হাসছো কেন বড় আম্মু তোর অবস্থা দেখে? যাক, তোর যখন উপমাকে পছন্দ, 1 বছরের সম্পর্ক আছে। আমি আর কি বলবো? আমার দেখার কিছু নেই। তোর লাইফ, তোর ডিসিশন। এবার মুনিরা তুই তোর মতো জানাউম্ম। মুনিরার ডিসিশন কি হবে? এটা নিয়ে আবার দুই মায়ের মাঝে দ্বন্দ্ব বেজে যাবে না তো? এসব চিন্তায় অস্থির হয়ে আছে আরাফের মন। আরাফের ভয় কাটিয়ে মুনিরা বলল, ছেলে আর বড় মা যখন রাজি আমি আর কি বলবো? আমিও রাজি। এবার আরাফ তুই বল, কখন আমরা প্রস্তাব নিয়ে যাব উপমার বাসায়? আরাফ খুশিতে দুহাতে দুমাকে জড়িয়ে নিয়ে বলল, ও হাম্মুগণ, তোমরা আসলেই গ্রেট। সায়নী বলল, ছাড় ছাড়, বউ তাড়াতাড়ি ঘরে আনতে চাই। আমার আর মুনিরার যে একটা মেয়ের অনেক শখ জানিসই তো তুই। জানি, কিন্তু আব্বু, তোর আব্বুও প্রেমিক মানুষ আফরান। না করবে না। আর আমরা থাকতে এসবের চিন্তা করতে হবে না তোকে। আগে যাই রুমানার বাচ্চা রুমানাকে একটা ধন্যবাদ দিয়ে আসি। ওর জন্যই আজ এটা সম্ভব হলো। না হলে আমি কিভাবে কথাগুলো তুলব ভেবেই পাচ্ছিলাম না। ওই রুমানার বাচ্চা। রুমানার বাসায় এসে আরাফ হুঙ্কার ছেড়ে ডাকছে তাকে। সোফার উপরেই বসেছিল রুমানা। আরাফের গলার স্বর শুনে লুকিয়ে পড়ল রুমানা। রুমানার মা এসে হেসে বলল, রুমানা কিভাবে রুমানার বাচ্চা হবে রে আরাফ? আন্টি রুমানাকে ডাকো, ওর সাথে হিসেব নিকাশ আছে আমার। এই রে, আজ আমাকে আলু ভর্তা, পাইন্না ডাল সব বানাবে এই আরাফ ভাইয়া। তার প্রেমের কথা ফাঁস করে দিলাম কিনা ভাবতে ভাবতেই কাঁধে কারো হাতের স্পর্শ অনুভব করল রুমানা। পেছনে তাকিয়ে দেখল আরাফ। দাঁড়িয়ে পড়ল রুমানা। আমতা আমতা করে বলল, আমি ইচ্ছে করে বলিনি, আসলে মুখ ফুসকে বলে ফেলেছি। কি আমি আরো ভেবেছি আমার মায়েদের তুই রাজি করিয়ে এসেছিস, আমি বলতে পারছিলাম না তাই তোকে তাই ধন্যবাদ দিতে এসেছিলাম। রাজি হয়েছে আন্টিরা? হ্যাঁ। রুমানা মিটমিট করে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, আমিই তো রাজি করিয়েছি। কত পাম্প মেরেছি তাদের, কত ইমোশনাল হয়ে বুঝিয়েছি। রুমানার কথা শুনে হেসে উঠল আরাফ। রুমানা তার দিকে তাকিয়ে ভ্রুজোড়া কুঁচকে বলল, বলেই বলেছি ভাইয়া, আমি গিয়েছিলাম আমার আর রাকিবের বিয়ে ঠিক হয়েছে এটা জানানোর জন্য। কথার মাঝেই এটাও বলেই, কি সত্যি তোদের বিয়ে ঠিক হয়েছে? সত্যি। রুমানার হাত ধরে ঘুরতে থাকলো আরাফ। রুমানা বলল, ভাইয়া মাথা ঘুরছে আমার, ছাড়। ওহো, আজকে আমাদের খুশির দিন, তাই বলে ঘুরতে হবে? রুমানাকে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে আরাফ বলল, তুই তোর রাকিবকে পাচ্ছিস আর আমি আমার উপমাকে নিয়েই থাকবা নাকি বাপের মতো আরেকটা বিয়ে করে আনবা? সীমা আক্তারের কথা শুনে রুমানা বলল, তুমি সবসময় কেন এসব বলো তো দাদি? আমি কিছু বললেই খারাপ, কিন্তু হক কথা বলি আমি। বলেই সীমা আক্তার তার রুমের দিকে এগিয়ে গেলেন। আরাফ রুমানার উদ্দেশ্যে বলল, বাদ দে রুমানা, আমি এখন আসি। ভাইয়া তুই রাগ করেছিস? না রে, সারাদিন বাইরে ছিলাম তো, ক্লান্ত লাগছে। বাসায় আসতেই আফরানকে দেখতে পেল আরাফ। আফরান তার উদ্দেশ্যে বলল, আমার রুমে আয় একটু, কথা আছে তোর সাথে। আরাফ মায়েদের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞাসা করতে চাইল, তারা কি সব বলে দিয়েছে আফরানকে? কিন্তু জিজ্ঞাসা করতেই পারল না। বাবার পাশে বসে আছে আরাফ। আফরান তার হাত ধরে বলল, আমার ব্যবসাটা আমার বাবার হাতে গড়া জানিসই তো। হ্যাঁ, আমার একমাত্র বংশধর তুই। এখন যে হাল তোর ধরার সময়। তবে কি আব্বু, তুই বুয়েট পাশ করা ছাত্র, তোর যদি নিজের কিছু করার ইচ্ছে থাকে তাহলে বলতে পারিস। মৃদু হেসে আরাফ বলল, ট্যালেন্ট ছিল কাজে লাগিয়েছি, এখন সে ট্যালেন্ট দিয়ে তোমার ব্যবসাও বড় করব ইনশাআল্লাহ। ছেলের কথা শুনে তাকে জড়িয়ে ধরল আফরান।
সত্যিই আরাফ তার গর্ব। বাবার সাথে কথা বলেই নিজের রুমে এসে আরাফ ফোন দিল উপমাকে। হ্যালো সোনাটা না শয়তানটা? উহু উপমা, তুমি সবসময় এত খিটখিটে মেজাজে থাকো কেন বলো তো? এখন ফোন দিয়েছ কেন? এখন আমার পড়ার সময় জানো না? জানি তো, কিন্তু একটা গুড নিউজ আছে। যে কি? আম্মুরা তোমাকে পছন্দ করেছে। তো মানে তুমি খুশি হওনি? আমাকে পছন্দ করবে না এমনটা আমি ভাবিনি কখনো। আমার ভয় তোমাকে নিয়ে। অবাক হয়ে আরাফ বলল, আমাকে নিয়ে কেন? আরে প্রেমের ক্ষেত্রে মেয়ের মা বাবারা একটু আলগা পারতে থাকে জানো না? না জেনে রাখো, তুমি তোমার বাসায় আমাদের কথা জানাও। পাগল নাকি? এখন আমাকে তারা বিয়ে দিবে না? জানিয়ে রাখলে তো অসুবিধে নেই। আমার আম্মুরা যেতেও রাজি তোমাদের বাসায়। না না, পাঠিও না তাদের। এখন যখন বিয়ে দিবেই না, তাদের পাঠিয়ে লাভ কি বলো? বিয়ে তো একদিন হবে। সে একদিন দেরি আছে। আগে আমি পড়াশোনা কমপ্লিট করি। আমাকে বুড়ো বানানোর পর বিয়ে করলে লোকে বলবে উপমা বুড়ো বিয়ে করেছে। আমার বর তাদের কি? তুমি বিষয়টা সিরিয়াসলি নাও উপমা। পড়াশোনা আমার কাছেও করতে পারবে তুমি। আমার মায়েরা তোমাকে মেয়ের মতোই রাখবে। কোনো কিছুর কমতি হবে না তোমার। আমার গুলো আমি আদায় করতে জানি। কি বললে? কিছু না, এখন রাখো আরাফ। তুমি ভেবে দেখো উপমা, অন্তত এনগেজমেন্ট হলেও করে রাখা তো যায়। জানাবো আমি। এসব ডিসিশন তো আর হুট করে নেওয়া যায় না। আরাফ ভেবেছিল উপমাকে জানালে তার মায়েরা তাদের সম্পর্ক মেনে নিয়েছে, সে খুশি হবে। কিন্তু এমন একটা আচরণ করল যেন মেনে না নিলেও তার কিছু যায় আসতো না। মেয়েটাকে মাঝে মাঝে এতটা ভাবলেশীন মনে হয় কেন? সকাল 11টায় ঘুম ভাঙল আরাফের। ব্রাশে পেস্ট লাগিয়ে দরজা খুলেই তাসুকে দেখে যেন ধাক্কা খেল। এত সকালে তুমি? তাসু মৃদু হেসে জবাব দিল, -11টা বাজে, এত সকাল? যাই হোক, শুধু আমি না, আমরা সবাই এসেছি। ওহ। আরাফ 3/4 প্যান্ট পরে রয়েছে দেখে হাসতে লাগলো তাসু। ভ্রু জোড়া কুচকে আরাফ বলল, এত হাসির কি আছে শুনি? বাংলাদেশে এসব প্যান্ট চলে? তাসুর দিকে তাকিয়ে আরাফ দেখল সে লং জিন্সের সাথে ফুল হাতা শার্ট পরেছে। মাথা নেড়ে আরাফ বলল, লম্বা পড়েছ তো সব। চলে চলে এসব। আরে আমার কথা বলছি না আমি, বলছি তোমার কথা। নিচের দিকে তাকিয়ে দরজা লাগাতে লাগাতে আরাফ বলল, নিজের রুমের ভেতরে সব চলে। আরাফের কাণ্ড দেখে হাসতে হাসতেই তাসু বলল, ইস, এত কিউট কেন এই ছেলেটা? ফ্রেশ হয়ে নিচে নেমেই মিশিকাদের সাথে দেখা হলো আরাফের। মেহেনুবার দিকে চোখ পড়তেই দেখল সাদা রঙের একটা গাউন পরেছে সে। দুধে আলতা গায়ের রঙের সাথে তার জামার রং যেন মিশে যেতে চাইছে। কানে ঝুমকো, হাতে চুড়ি, খোলা চুল, চোখে কাজল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক। সব মিলিয়ে বেশ ভালোই লাগছে তাকে। কিন্তু এত সাজগোজের কারণ কি? মিশিকা আরাফের উদ্দেশ্যে বলল, আজ আতিকের সাথে লাঞ্চ করবি তোরা। ভালোই তো, আসুক সে। আসবে না? তোরা যাবি রেস্টুরেন্টে। আজ প্রথমবারের মতো মেহেনুবা ও আতিকের দেখা হবে। তুই নিয়ে যাবি মেহেনুবাকে। এতক্ষণে আরাফ বুঝতে পারল মেহেনুবার এত সাজগোজের কারণ। সে মৃদু হেসে বলল, ঠিক আছে নিয়ে যাব। আমি যাব না? তাসুর কথা শুনে মিশিকা বলল, মোটেও না। হবু দুলাভাইকে তো দেখব। পরে দেখিস। তুই যে বকবক করিস না। তাসুর উদ্দেশ্যে মুনিরা বলল, তুমি আমাদের সাথে গল্প করো। আমেরিকার গল্প করো। মুখটা ফ্যাকাশে করে তাসু বলল, কি আর করার, রেস্টুরেন্টে সামনাসামনি বসে আছে মেহেনুবা ও আতিক। আরাফ একটু দূরে অন্য দিকে বসে আছে। মেহেনুবার খুবই অস্বস্তি লাগছে। আতিক তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে নিজেকে জোকার ছাড়া কিছুই মনে হচ্ছে না তার। নীরবতা ভেঙে আতিক বলল, আমি কিন্তু বিয়েটা তাড়াতাড়ি করে ফেলতে চাই। তোমার কোনো অমত নেই তো? মাথা নেড়ে মেহেনুবা বলল। না। দূর থেকে তাদের দেখছে আরাফ। মেহেনুবাকে দেখেই বোঝা যাচ্ছে সে ভীষণ নার্ভাস। এখন যদি উপমা তার সামনে থাকতো কথার ঝুড়ি খুলে দিত। আর এই মেহেনুবা সারা রাস্তায় তার সাথে একটা কথাও বলল না। এখন দেখছে নিজের হবু বরের সাথেও এমন। মাথাটা নিচু করে আছে। আতিককে কথা বলতে দেখা যাচ্ছে আর মেহেনুবাকে মাথা নাড়তে। ভাবতে ভাবতেই অচেনা নাম্বার থেকে ফোন আসলো আরাফের। হ্যালো, আমি তাসু। এটা আমার নিউ নাম্বার। ও তাসু। হ্যাঁ বলো। আপু কই? হবু দুলাভাই এর পাশে কি করছে? মাথা নাড়ছে। মানে কথা বলছে আর কি। আতিক ভাইয়া দেখতে কেমন? সেই। আর আপুকে দেখে তার রিয়াকশন কেমন ছিল? জাস্ট ও মাই গড। ইস, আমি এসব মিস করছি। তুমি চাইলে দেখতে পারো। কিভাবে? ছবি তুলে দিচ্ছি তোমাকে। ঠিক আছে। আরাফ দূর থেকেই তাদের ছবি তুলে পাঠিয়ে দিল তাসুকে। লাঞ্চের পরেই রেস্টুরেন্ট ছেড়ে বেরিয়ে পড়ল মেহেনুবা ও আরাফ। গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে আয়নায় চোখ পড়তেই আরাফ দেখতে পেল মেহেনুবা তার হাতের চুড়ি, কানের দুল সবই খুলে ফেলছে। আরাফ তাকে উদ্দেশ্যে করে বলল, খুলে ফেলছো যে? আম্মুর জোড়াজুড়িতে পড়েছিলাম। আতিককে দেখানো শেষ তাই খুলে ফেলছি। হঠাৎ গাড়ি থামিয়ে দিল আরাফ। মেহেনুবা কিছু জিজ্ঞাসা করার আগেই গাড়ি থেকে নেমে পড়ল সে। একটি পথ শিশু হোঁচট খেয়ে রাস্তায় পড়ে গিয়েছে। তাকে উঠাতেই গাড়ি থামিয়ে নেমে পড়ল আরাফ। আরাফ তাকে তুলে জামা কাপড়ে লেগে থাকা ময়লা ঝেড়ে দিচ্ছে। মুগ্ধ চোখে এই দৃশ্যটি দেখে চলেছে মেহেনুবা।
আরাফের এমন ব্যবহারগুলি খুব ভালো লাগে তার। আরাফকে সে ভালোবাসে না, কিন্তু আরাফের চোখে প্রথম যেদিন তার চোখ পড়ে মনে হয়েছিল অন্য একটা জগৎ, সেই চোখে দেখেছে মেহনুবা। তাসুর মতে আরাফ এমন একটা ছেলে, যে কেউ তার প্রেমে পড়তে বাধ্য। তাই মেহনুবা দূরত্ব বজায় রেখে এসেছে প্রতিবারই আরাফের কাছ থেকে। প্রেমে পড়ার ইচ্ছে তার নেই। ভাগ্য বিশ্বাসী মেহনুবা, প্রেম ভালোবাসায় নয়। গাড়িতে উঠে কিছুদূর যাওয়ার পরেই ফোন বেজে উঠল আরাফের। ফোনে হেডফোন লাগিয়ে সে রিসিভ করল কল। উপমার ফোন এসেছে, না ধরলে পরে হাজারটা প্রশ্ন করবে। তার চেয়ে বরং ড্রাইভ করছে জানায় দেয়া শ্রেয়। কল রিসিভ করতেই ওপাশ থেকে কান্নাজৃত কণ্ঠে উপমা বলল, আম্মু আমাদের ব্যাপারে সবটা জেনে গিয়েছে আরাফ। রেগেমেগে আব্বুকে ফোন দিতে গেল, এখন কি করে জানলো সে পরে বলবো। এখন কি করব? আরাফ তাকে অভয় দিয়ে বলল, এই পাগলি মেয়ে কিছু হবে না। সবটা সত্যি জানাবে, দেখবে মেনে নিবে তারা। সত্যি সত্যি, আচ্ছা রাখছি এখন। আম্মু কি করছে দেখে আসি। নিজের খেয়াল রেখো। হেডফোন কান থেকে সরাতেই মেহনুবা জিজ্ঞাসা করল, স্পেশাল কারো সাথে কথা বলছিলে? হুম। আরাফের মুখে হুম শুনে তাসুর কথা মনে পড়ে গেল মেহনুবার। আরাফের জীবনে স্পেশাল কেউ আছে শুনলে তাসুর রিয়াক্ট কেমন হবে। দুপুরে খাবারের পর রান্নাঘরে থালাবাসন ধোয়া ও গুছিয়ে রাখার কাজ করছে সায়নী, মুনিরা। মুনিরা হঠাৎ সায়নীর উদ্দেশ্যে বলে উঠল, মেহনুবা মেয়েটা বেশি সুন্দরী। শুধু সুন্দর না, আদব কায়দায় দিকেও সেরা। দেখেছ আপু আমেরিকা থাকে, তাও আমাদের দেখার সাথে সাথেই পায়ে ধরে সালাম করল। হুম। তাসুর মাঝে যদিও বিদেশিদের মতো ভাব আছে, তবে অন্তর পরিষ্কার। মেহনুবাকে সালাম করতে দেখে সেও এসে করেছে। দুইটা মেয়েই সেরা, তাই না? হ্যাঁ, না জানি উপমাটা কেমন হয়। মুনিরার কপালে চিন্তার ভাঁজ দেখতে পেল সায়নী। মৃদু হেসে সে বলল, আরাফের পছন্দ সে নিশ্চয় ভালো হবে। তোর মন মেহনুবা বাতাসুর দিকে পড়ে আছে, তাই তো হাবিজাবি ভাবছিস তুই। সব ভালো হবে তো আপু, আমাদের একমাত্র ছেলে আরাফ। সব ভালো হবে, ভরসা রাখো। ঘরে প্রবেশ করেই তাসুকে খুঁজতে খুঁজতে আরাফের পাশের রুমে পেয়ে গেল মেহনুবা। মেহনুবাকে দেখেই তাসু বলে উঠল, আতিক ভাইয়াকে কেমন লেগেছে? সবার ভালো লেগেছে যখন, আমার আর কি বলার আছে। মানে কি, আব্বু বাংলাদেশি ছেলে চায় তার মেয়েদের জন্য। তুই রাজিও হয়েছিস তার ডিসিশনে। কিন্তু যে ছেলে বলবে তাকেই বিয়ে করতে হবে বলে কথা নেই আপু। আমি তো আমার পছন্দের ছেলেকেই বিয়ে করব। আমেরিকায় সেটেল আছে এমন কাউকে। তুইও আতিককে ভালো না লাগলে বলে দে। তাসুর কথা শুনে চোখ জোড়া বড় বড় করে মেহনুবা বলল, মানেটা কি? তাহলে আরাফ? হোয়াট আরাফ? তুই না আরাফকে পছন্দ করিস? হুম করি তো। ওয়েট আপু, তুই কি আরাফকে আমি লাভ করি ভেবেছিস? সিরিয়াসলি? করিস না? না মানে আরাফের জীবনে স্পেশাল কেউ থাকলে তুই কষ্ট পাবি না? নো, হি ইজ মাই ক্রাশ আপু। আরে সালমান, সিয়াম, জাস্টিন ওদের উপরেও আমি ক্রাশ খাই। তাই বলে কি সবাইকে ভালোবাসি? তবে যে তুই বলতি, আরাফ এমন একটা ছেলে যে কেউ তার প্রেমে পড়বে পড়বে। তাই বলে প্রেম করতে হবে কথা আছে নাকি? আসলে আমার প্রেমে ইন্টারেস্ট নেই। ফ্লার্ট করতেই ভালো লাগে। বাই দা ওয়ে, এসব কেন আস করছিস তুই না এমনিতেই? আরাফকে তাসু ভালোবাসে না শুনে মনের ভেতর শান্তি অনুভব করছে মেহনুবা। কিন্তু কেন? নিজের মাথায় বাড়ি দিয়ে মেহনুবা এগিয়ে গেল ওয়াশরুমের দিকে ফ্রেশ হবার জন্য। ঝামে ভিজে একাকার হয়ে গিয়েছে আরাফ। উপমার চিন্তায় অস্থিরতা বেড়ে যাচ্ছে তার। ফ্যানের নিচে বিছানার উপরে লম্বা হয়ে শুয়ে আছে সে। ফুল স্পিডে ফ্যান চললেও ঘেমে চলেছে আরাফ। উপমার নাম্বার বন্ধ পাচ্ছে সে। তবে কি খারাপ কিছু হলো? ভাবতে ভাবতেই ফোন বেজে উঠল আরাফের। এক লাফে বসে পড়ে বিছানার পাশ থেকে মোবাইলটা হাতড়িয়ে নিল সে। উপমার কল দেখে এক সেকেন্ডও দেরি না করে রিসিভ করে বলল, হ্যালো উপ। ঠিক আছে সব, আব্বু তোমাকে এখনই বাসায় আসতে বলেছে কেন কথা বলার জন্য। আসবে তুমি? কেন নয়, নিশ্চয় আসব। উনারা কি মেনে নিয়েছে আমাদের সম্পর্ক? এই ব্যাপারে কিছু বলেনি। বাসায় জানলো কিভাবে? তোমার আমার একটা ছবি বের করে দেখছিলাম। কখন যে বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছি খেয়াল ছিল না। মা আমার রুমে এসে দেখে ফেলেছে। ভালোবাসো বেশি, তাই না? 1 বছরেও বুঝনি? তুমি অপেক্ষা করো, আমি এখনই আসছি। সব ঠিক হবে তো হবে। আরাফ তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে লাগলো ঘর ছেড়ে। আচমকা সায়নী ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছিস? মাত্রই তো বাসায় এলি। সায়নীর ডাকে থেমে গেল আরাফ। তার পাশে এসে বলল, উপমার বাসায় সবটা জেনে গিয়েছে আমাদের ব্যাপারে। আমার বাসায় যেভাবে সম্পর্কটা মেনে নিয়েছো তোমরা, তারাও মেনে নিবে তো? ছেলেকে সান্ত্বনা দিয়ে সায়নী বলল, কেন মানবে না? নিশ্চয় মানবে। কিন্তু তুই ওখানে যাচ্ছিস কেন? ডেকেছে আমাকে। আমি যাই তোর সাথে? আগে আমি গিয়ে কথা বলি। কিন্তু ছোট আম্মুকে জানিও। আমি আসি এখন। কথাটি বলেই আরাফ এগিয়ে গেল সদর দরজার দিকে। সায়নীও এগিয়ে গেল মুনিরার রুমের দিকে। তাকে সবটা জানানো প্রয়োজন। চেম্বারে বসে আছে আতিক। রেস্টুরেন্ট থেকে এসেছে বেশ কিছুক্ষণ হলো, কিন্তু মনটা মেহনুবাতেই আটকে আছে তার।
মেহনুবা শুধু সুন্দরী নয়, অতি ভদ্র। আজ আতিকের নিজের উপর গর্ব হচ্ছে সে ডাক্তার বলে। যদি ডাক্তার না হতো, তবে কি মেহনুবাকে পেত? উহু, এখনো পায়নি, তবে পাবে খুব তাড়াতাড়ি। আপনমনে এসব ভেবে হেসে চলেছে আতিক। আফরান মাত্রই পাবেলের সাথে আড্ডা শেষ করে শুতে এসেছে। এরই মাঝে মুনিরাও তার পিছু পিছু এসেছে। আফরান তাকে দেখে বলল, মনে হচ্ছে কিছু বলবে আমাকে। আপনি রাগ করবেন না বলেন। আগে শুনি। মানে সায়নী আপুই আমাকে বলতে পাঠিয়েছে। মৃদু হেসে আফরান বলল, ঘটনা কি আমাদের আরাফ উপমা নামের একটি মেয়েকে ভালোবাসে। অবাক চোখে তাকিয়ে আফরান বলল, সত্যি? হুম। কে বলেছে? আর মেয়ে কি করে? মুনিরার মুখে সবটা শুনে আফরান বলল, ভালোই হলো আমাদের জানিয়েছে। আমার মতো ভালোবাসার কথা চেপে রাখেনি কু। তো আফরান সাহেব, এবার শ্বশুর হবার প্রস্তুতি নাও। দুঃখিত, শ্বশুর হবার প্রস্তুতি নেন। আফরান হেসে বলল, তুমি করে বললেই পারো না। ছোট থেকে ইচ্ছে, নিজের স্বামীকে আপনি করেই বলবো। আমাদের গ্রামের মেয়েরা এমনি বলে। আচ্ছা, তোমারাও শাশুড়ি হবার প্রস্তুতি নাও। তবে বিয়ের আগে আরাফকে ব্যবসার কাজে হাত লাগাতে হবে। যাকে তাকে বেকার বলতে না পারে। হ্যাঁ, ও আসার পরেই কথা বলিয়েন ওর সাথে। আজ তো উপমার বাসায় কথা বলে আসবে। আমাদের কষ্ট কমে গেল, তাই না? আচ্ছা, আমি যাই। সায়নী আপুদের সাথে আড্ডা দিব। ছেলের জন্য ভীষণ খুশি আফরান। সে যে ভুলটা করেছিল তার ছেলে অন্তত এই ভুল করল না ভেবে ভালোই লাগছে তার। উপমার বাবা ফখরুল মোবারক ও মারুপা আক্তারের সামনে বসে আছে আরাফ। উপমাকে দেখা যাচ্ছে না। সে হয়তো আড়াল থেকেই তাকে দেখছে। ফখরুল মোবারক হালকা কেশে বলে উঠলেন, নাম কি? আরাফ খান। বাহ, খান বংশের ছেলে। জি, কি করো? সবে মাত্র বুয়েট পাস করলাম। কিছুদিন পর বাবার বিজনেসে জয়েন করব। ফ্যামিলি বিজনেস? জি। মা কি করে? গৃহিণী। তবে বড় আম্মু প্রায় 16 বছর শিক্ষকতা করেছেন সরকারি কলেজে। তোমার বড় আম্মুর কথা শুনে লাভ নেই। তা বাসায় জানে উপমার কথা? বড় আম্মু আর ছোট আম্মু জানে। রূপা আক্তার ভ্রু জোড়া কুঁচকে বললেন, কি বড় আম্মু, ছোট আম্মু লাগাইছ? নিজের মায়ের কথা বলো। আমি তাদের কথায় বলছি। মানে কি? তোমার চাচিরাই তোমার অভিভাবক? মা নাই তোমার? মা আছেন। দুইজন মা আছেন আমার। তাই তো বলছি বড় আম্মু, ছোট আম্মু। মানে সতীন? সতীন কথাটা শুনতে কেন যেন ভালো লাগে না আরাফের। তাও সে মাথা নেড়ে সাই দিল। রূপা আক্তার আরও জিজ্ঞাসা করলেন, একসাথে থাকে? জি। রাগে গিজগিজ করে রূপা আক্তার স্বামীর উদ্দেশ্যে বললেন, দেখেছো, আমি বলেছিলাম না? আমার মেয়ে সহজ সরল। এই ছেলেই আমার মেয়েকে পটাইছে। আরে আমার মেয়ের জন্য কত ছেলে পাগল। আর সে কিনা এমন একটা ঘরে যেতে চায় যে ঘরে দুইটা শাশুড়ি আছে। এরা তো জ্বালায় খাবে আমার মেয়েকে। আমার আম্মুরা এমন নয় আন্টি। তারা খুব ভালো মনের মানুষ। তবে খুবই নোংরা মনের মানুষ। ফখরুল মোবারকের মুখে কথাটি শুনে যেন থমকে গেল আরাফ। ফখরুল মোবারক আরও বললেন, যে ছেলের বাবা দুইটা বিয়ে করে দুই বউকেই এক ছাদের নিচে রাখতে পারে সে ছেলে কেমন হবে আমার জানা আছে। হাজার হোক, বাবার রক্তই তো শরীরে বইছে তোমার। তুমিও যে পরে আরেকটা বিয়ে করবে না এর গ্যারান্টি কি? নিজের রাগ সংযত করে আরাফ বলল, আঙ্কেল, আমার আব্বু পরিস্থিতির শিকার ছিলেন। কিন্তু পরে আমার আব্বু দুই বউকেই সমান অধিকার দেন, কাউকে ছাড়েননি বা কাউকে কষ্ট পেতে দেননি। এইরকম কতজন পারে? অন্য কেউ হলে একজনের সাথে অন্যায় করত। কিন্তু তোমার মায়েরা আসলেই সুখে আছে তো? নাকি তোমার বাবার ভোগবিলাসীর বস্তু তারা শুধু? আর তোমার মায়েরা বোধ হয় বাজে ফ্যামিলির মেয়ে। না হলে কিভাবে মানলো এসব? এ পর্যায়ে চেঁচিয়ে বলে উঠল আরাফ, যেটা জানেন না সেটা নিয়ে কথা বলবেন না প্লিজ। ফখরুল মোবারক দাঁড়িয়ে চিৎকার করে বললেন, তোমার সাহস তো কম না? আমার বাসায় দাঁড়িয়ে আমার সাথে এভাবে কথা বলছো তুমি? অবশ্য বলবে নাই বা কেন? যেমন ফ্যামিলির ছেলে তেমনই বেয়াদব হবার কথা। আরাফও দাঁড়িয়ে বলল, আঙ্কেল, আপনি আমাকে নিয়ে যা খুশি বলুন। ফ্যামিলি নিয়ে কথা বলবেন না প্লিজ। 100 বার বলবো, 1000 বার বলবো। যেটা সত্যি সেটাই বলবো। কি করবে তুমি? আরে যাকে জিজ্ঞাসা করবে সেই বলবে তোমার ফ্যামিলি কতটা নোংরা। আঙ্কেল, অতিরিক্ত বলছেন আপনি। আমার ধৈর্যের সীমা পার হলে কিন্তু। কথাটি বলেই থেমে গেল আরাফ। উপমা এসে অবাক চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি করবে তুমি ধৈর্যের সীমা পার হলে? হাত তুলবে? আরাফ উপমার কাছে এসে বলল, উপমা, আমি এমনটা বুঝাইনি। ছলছল চোখে তাকিয়ে উপমা বলল, তাহলে কেমনটা বুঝিয়েছ? তুমি সবটা শুনোনি উপমা। আমি সবটাই শুনেছি। যাই খুশি বলুক না আব্বু, শুনে নিলে কি এমন ক্ষতি হতো? আব্বু তো ভুল কিছু বলছেন না, তাহলে হজম করতে অসুবিধে কিসের? উপমার কথা শুনে যেন আরাফ বিস্ময়ের শেষ পর্যায়ে চলে গেল। চোখের কোণায় পানি চলে এলো আরাফের। হাতের আঙুল দিয়ে মুছে উপমার উদ্দেশ্যে বলল, ভুল বলেনি আঙ্কলে? আমার আব্বু আম্মুদের নিয়ে এসব বাজে কথা আমাকে সহ্য করতে হবে? তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে তাই করতে। আমার পরিবার আমার কাছে আগে নয় কি উপমা? ওহ তাই, পরিবার আগে তোমার কাছে? তাহলে এখানে কি করছো? যাও না ওই দুই সতীনের আঁচলে মুখ লুকিয়ে রাখো।
একটা বাবার পছন্দে আর দুই মায়ের পছন্দে বিয়ে করে নাও। পেছনে থেকে রূপা আক্তার বললেন, বাবা দুইটা করছে, ছেলে তিনটা করলে সমস্যা কি? আরাফ শান্ত গলায় উপমার দিকে তাকিয়ে বলল, তোমার মা বাবার নামে কেউ উল্টো পাল্টা কথা বললে সহ্য করতে তুমি না। তাহলে আমি কি করে করব? কারণ এসব মোটেও উল্টো পাল্টা কথা ছিল না। তাই তোমার করা উচিত ছিল। তুমি আমার জন্য তোমার থার্ড ক্লাস বাবা মায়েদের নামে দুইটা খারাপ কথা শুনতে পারছো না। যদিও এসব সত্য কথা, তাহলে ফিউচারে কি করবে বোঝাই যাচ্ছে। উপমার কথাটি শুনে নিজের রাগ আর সংযত করতে পারল না আরাফ। কষে একটা থাপ্পড় লাগিয়ে দিল তার বাম গালে। আরাফের এমন কাণ্ডে উপমা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকল। আর তার বাবা এসে আরাফের কলার ধরে বলল, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলেছিস? তুই জানিস আমি কে? রূপা আক্তার এগিয়ে এসে ছাড়িয়ে নিলেন আরাফকে স্বামীর কাছ থেকে। আরাফের দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, আর কোনো ঝামেলা হবার আগেই এখনই বেরিয়ে যাও এখান থেকে, না হলে আমি আর ওনাকে আটকাবো না। মিশিকাদের আগমনে পুরো বাড়ি গমগম করলেও আরাফের অনুপস্থিতিতে সায়নী ও মুনিরার মনটা অস্থির হয়ে আছে। সন্ধে হয়ে গেল, এখনো আরাফ এলো না। কারো ফোনও রিসিভ করছে না সে। সব ঠিক আছে তো?